দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। অভিযান চালিয়ে 94 বাংলাদেশি সহ 530 অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ। গত শুক্রবার গভীর রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাংলাদেশি ছাড়াও আটককৃতদের মধ্যে মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল সহ আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। অভিবাসন বিভাগ জানায় আটককৃতদের মালয়েশিয়া থাকার বৈধতা আছে কিনা তার যাচাই বাছাই করা হচ্ছে, পরে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ বন্ধুসুলভ মহিলা সংগঠনের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনার স্থানীয় একটি হল রুমে হয় এই আয়োজন। অনুষ্ঠানে সভাপতি শিউলি আখতারের সভাপতিত্বে পরিচালনা করেন জান্নাতুল ফেরদৌস নিগার, মিতু ও কিসমা। প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার ও ডেপুটি চিফ আব্দুর রউফ মণ্ডল, কাতালোনিয়ার পার্লামেন্টের সাবেক এমপি মারিয়া দান্দে, বার্সেলোনা সিটি কমিশনার ইভন, স্পেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শাহাদুল সুহেদ সহ অনেকে। উৎসবে ছিল বাহারি নকশা এবং স্বাদের পিঠার প্রদর্শনী। সবশেষ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। জমকালো আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে উদ্বোধন করা হলো হালদা ফুটবল টুর্নামেন্ট। হাটহাজারী সমিতির উদ্যোগে চট্টগ্রামের হালদা নদীর নামে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের 12টি দল। উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তা ও প্রবাসী ব্যবসায়ীরা অংশ নেন। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। কর্মব্যস্ত জীবনে প্রবাসীদের খেলাধুলার সুযোগ মেলে খুবই কম। সংযুক্ত আরব আমিরাতে আক্ষেপ ঘোষাতে হাটহাজারী সমিতি আয়োজন করেছে ফুটবল টুর্নামেন্ট। 5 দিনব্যাপী এই টুর্নামেন্টে 12টি দলের হয়ে খেলছেন 2 শতাধিক প্রবাসী। হালদা হাটহাজারী সমিতি কর্তৃক আয়োজিত হালদা ফুটবল টুর্নামেন্টে আমরা হাটহাজারী পৌরসভা দল ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করেছি। আমাদের টিমের অবস্থান অনেক ভালো। আমরা মোটামুটি অনেক দিন ধরে প্র্যাকটিস করছি, অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলছি। মোটামুটি আমাদের টিমের সবাই কম্বিনেশন খুবই ভালো। আমাদের চিন্তাধারা ছিল আমরা সুমুখর পরিবেশে একটা ফুটবল টুর্নামেন্টে খেলবো। আমাদের আশা পূরণ হয়েছে। হালদা ফুটবল টুর্নামেন্টের আমি মির্জাপুর ফুটবল টিমের মির্জাপুর 3 নং মির্জাপুরের ফুটবল টিমের কোচ। টুর্নামেন্ট শুরুর আগে ছিল নজর কাড়া উদ্বোধনী অনুষ্ঠান, যাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তা ও প্রবাসী ব্যবসায়ীরা। সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে আয়োজন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোরশেদ মোবারক। প্রধান অতিথি ছিলেন ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আবু জাফর, কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার, প্রথম সচিব বদরুল আলম বিদ্যুৎ, ইসমাইল গনি সহ অনেকে। আমরা এখানে সব সময়ের জন্য এই টুর্নামেন্টগুলো চালু রাখবো। শুধু এটা নয়, ক্রিকেট ফুটবল নয়, ক্রিকেটের সাথে সাথে যে কোনো ক্রিয়া হোক আমরা চাই, কারণ আমাদের লোকগুলোকে সবসময় একেবারে ব্যস্ত রাখতে, সম্পৃক্ত রাখতে তাদের। আমরা চাচ্ছি পুরা যত হাটহাজারীর লোক আছে আমরা একত্রিত করব। আমরা হাটহাজারী ভাষী ঐক্য থাকবো, ঐক্যভাবে কাজ করবো। হাটহাজারী 2018 সালের 6 এপ্রিল এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে আমাদের একটা উদ্দেশ্য ছিল আমরা একটা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমাদের যে পুরো হাটহাজারীবাসীকে একত্রিত করতে পারবো। আজমানে হুমায়ুন বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে চলছে এই টুর্নামেন্ট। প্রতিদিনই খেলা দেখতে ভিড় জমাচ্ছেন বিপুল প্রবাসী বাংলাদেশি। ভবিষ্যতেও এমন আয়োজনের পাশাপাশি প্রবাসীদের নিয়ে ফুটবল দল গঠনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। এ যেন সর্ষের ভেতর ভূত। চট্টগ্রাম বিমানবন্দরকে অনিয়ম, দুর্নীতি আর চোরাচালানের স্বর্গরাজ্য বানিয়েছে স্বয়ং কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেট। প্রধানমন্ত্রী কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। বকশিসের নামে চাঁদাবাজিতে জড়িত 11 জন, চোরাচালান সহ বহুমুখী অপকর্মের নেপথ্যে কাস্টমস, শুল্ক, গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থার অসাধু কর্মকর্তারা।
পারমিশন দিলে আপনাদের আমি দিয়ে দিচ্ছি। ডিরেক্টর স্যার বলতেছে ঝামেলা চলতেছে। গণমাধ্যম পরিচয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করতে গেলেই পদে পদে বাধা যেন নিয়মিত ঘটনা। আমি জানতে চাইছি যে আপনাকে কেউ ফোন দিয়ে আনছে কিনা, ওটা আমাকে জানতে হবে। নিরাপত্তা ইস্যুতে বিধিনিষেধের কথা বলা হলেও বিমানবন্দরের অভ্যন্তরে কি হচ্ছে তা বোঝা যায় কদিন পরপরই অবৈধ স্বর্ণ ও ইয়াবার চালান আটক, যাত্রীদের লাগেজ চুরি কিংবা প্রবাসীদের হয়রানির ঘটনায়। বাইরেও কষ্ট করে, বাংলাদেশে আমাদের এয়ারপোর্টে আসিও অনেক কষ্ট করতে হয়, হয়রানি শিকার হইতে হয়। ধরো বেল্টের ভিতরে মাল হয়েছে, ধরো দেখছে কার্টন ছিঁড়া, না ব্যাগের ভিতরে মাল নাই। আজকে আমার ভাই আসছে, ধরেন 2 ঘন্টার উপরে দাঁড়াইছি বাইরে, এই ব্যাগেজগুলো পাচ্ছে না। সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ের এক প্রতিবেদনে উঠে আসে এভিয়েশন সিকিউরিটি, স্টেট এবং ইঞ্জিনিয়ারিং শাখা, কাস্টমস, শুল্ক গোয়েন্দা, পুলিশ আনসার, এপিবিএন এর বকশিসের নামে চাঁদাবাজি সহ বিমানবন্দরের 7 সংস্থার বহুমুখী অনিয়ম এবং অপকর্মের চাঞ্চল্যকর চিত্র। ওই প্রতিবেদনে উঠে আসে প্রত্যক্ষভাবে অনিয়ম দুর্নীতিতে জড়িত 11 কর্মকর্তা কর্মচারীর নাম। এটার এগেনস্টে আমরা অ্যাকশন নিয়েছি, একদম নাম ধরে 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 আমরা এই অ্যাকশন নিই। যেটা হয় যে যেহেতু এটাতে আমরা অপারেশনও চালু রাখতে হয়, সেক্ষেত্রে হয়তো বা একটু লেন্দি হয়, বাট আমাদের ইনস্ট্যান্টলি অ্যাকশন নিয়ে তাদের বদলি করে দেওয়া হয়। প্রতিবেদনের তথ্যমতে অবৈধ অর্থ উপার্জনে মরিয়া কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা নিজেরাই স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট হিসাবে গড়ে তুলেছে চট্টগ্রাম বিমানবন্দরকে। সম্প্রতি স্বর্ণবার সহ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হাতে নাতে ধরা পড়ায় আতঙ্কে আছেন অনেকে। যাত্রী চলাকালীন সময়ে যখন অ্যারাইভাল হয়, আমাদের এখান থেকে সে যে সংস্থারই হোক বা যে প্রতিষ্ঠানের হোক, এই গ্রিন চ্যানেল অতিক্রম করতে হলে তার বডি সার্চ করে যাওয়ার নিয়ম আমরা প্রয়োগ করেছি। কাস্টম হাউস এবং শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের হিসাবে গেল 4 বছরে চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ হয়েছে 171 কেজি স্বর্ণ। তবে পাচারের পরিমাণ আরও অনেক বেশি বলে সন্দেহ অনেকের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবার সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে রোববার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নির্ভার থেকে স্বাভাবিক খেলার লক্ষ্য লাল সবুজদের। ফাইনাল নিশ্চিতের লড়াইয়ের জয়ের দিকে চোখ কোচ সাইফুল বারী টিটুর। এদিকে বাংলাদেশকে সমীহের চোখে দেখলেও মাঠে ছাড় না দেওয়ার কথা জানান ভারতের কোচ শুক্লা দত্ত। কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে দুরন্ত শুরু বাংলাদেশের। নেপালের বিপক্ষে 3-1 গোলে জিতে চরমনে মেজাজে সাইফুল বারী টিটুর শিষ্যরা। ট্রেনিংয়ের চেয়ে স্ট্যামিনা ধরে রেখে খেলার কৌশল নিয়ে আলাদাভাবে কাজ করে পুরো দল। ভারতের বিপক্ষে ম্যাচে নির্ভার ফুটবল খেলার লক্ষ্য আফিদা সাগরিকাদের। তাই তো আগের ম্যাচে ভুটানকে 10 গোলে হারানো নিয়ে বাড়তি কোনো পরিকল্পনা নেই কোচ সাইফুল বারী টিটুর। আমরা প্রেশার একদমই নিচ্ছি না, আমরা আমাদের স্বাভাবিক খেলার চেষ্টা করব। যদি ড্র থাকে সেটাও আমাদের জন্য অখুশির ব্যাপার হবে না, বাট আমরা আমাদের স্বাভাবিক খেলা খেললে আমার ধারণা আমরা ভালো করব। দল নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক আফিদা খন্দকার। নেপাল ম্যাচের ভুলগুলো কাজে লাগিয়ে স্বাভাবিক খেলার কথা জানান তিনি। ইন্ডিয়া নাম শুনলে যে ভয় পায় তা না, ওরাও খেলতে আসছে, আমরাও খেলতে আসছি, কারণ ওদের চাইতে আমাদের চাওয়াটা একটু বেশি, কারণ আগেরবার আমরা আন্ডার-19 শিরোপাটা আমরাই রাখছি, এবারও চেষ্টা থাকবে আমাদের রাখার। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। ফাইনালে এগিয়ে যাওয়ার লড়াইয়ে স্বাগতিকদের ছাড় না দেওয়ার কথা জানান শুক্লা দত্ত। তবে দল হিসেবে বাংলাদেশকে সমীহের চোখে দেখছেন ভারত কোচ। বাংলাদেশ খুবই ভালো টিম, নো প্রবলেম, দেখেছি খুব ভালো সাইড। বাংলাদেশের সাথে এর আগেও আমরা খেলেছি এবং কোনো সময় বাংলাদেশ আমাদের কলকাতাতেও খেলতে গেছে, তো তাতে অতটা হয় না, মানে কারণ ওদেরকে জানি, চিনি। রেজাল্টটা যাই হোক না কেন, ফাইনাল দুটো টিমই খেলবে। অনূর্ধ্ব 19 দলের লড়াইয়ে 4 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। 2টি করে জয় রয়েছে দুদেশের। পরিসংখ্যানের পাশাপাশি ফাইনালের সমীকরণে এগিয়ে থাকতে জয়ের দিকে চোখ দুই প্রতিবেশী দেশের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের 1 বছর পূর্ণ হচ্ছে 2 দিন পর। এখনও নিখোঁজ অনেকের মরদেহের খোঁজ মেলেনি। দাফনের জন্য দেহাবশেষ হলেও খুঁজে পেতে চান স্বজনদের। এদিকে পঙ্গু হয়ে দুর্বিষহ জীবন কাটছে হাজার হাজার মানুষের। এখনও গৃহহারা লাখো মানুষ।
গত বছরের 6 ফেব্রুয়ারি হওয়া সেই দুর্যোগের ক্ষত কাটিয়ে উঠতে দেশগুলোর কয়েক যুগ লাগতে পারে। সেভ দ্য জোশে নামের এই নারী যেখানে হেঁটে বেড়াচ্ছেন, বছরখানেক আগেও সেখানে ছিল 8 তলা সুউচ্চ ভবন, যা বর্তমানে অস্তিত্বহীন। চাপা পড়েছেন পরিবারের প্রিয় সদস্যরা। 6 ফেব্রুয়ারি পূর্ণ হবে তুরস্ক সিরিয়ায় হওয়া ভয়াবহ ভূমিকম্পের 1 বছর, অথচ এখনও মেলেনি স্বজনদের মরদেহ। দাফনের জন্য এক টুকরো হাড় হলেও চান তিনি। ভবনের একেবারে উপরের তলায় ছিল আমার পরিবার। ভেবেছিলাম হয়তো আহত হয়েছেন। মৃত্যু ছাড়া সম্ভাব্য সবকিছুই ভেবেছি। 1 বছরেও মেলেনি সন্ধান। এখন তাদের অন্তত একটি হাড় হলেও খুঁজে পেতে চাই। দাফনের মাধ্যমে যেন সন্তুষ্টি পাই। এ তো কেবল এক নারীর গল্প। একই পরিস্থিতিতে তুরস্ক সিরিয়ায় হাজারো মানুষ। 7.8 মাত্রার স্মরণকালের ভয়াবহ সেই ভূমিকম্পে তুরস্কেই 50,000-এর বেশি মরদেহ উদ্ধার হয়েছিল। সিরিয়ায় মেলে আরও 6,000 নিষ্প্রাণ দেহ। তবে ধ্বংসস্তূপ সরিয়ে অনেকের দেহাবশেষই উদ্ধার করা সম্ভব হয়নি। যারা জীবিত উদ্ধার হয়েছেন তাদের কাটছে দুর্বিষহ জীবন। 1,07,000-এর বেশি মানুষ আহত হন সেই দুর্যোগে। পঙ্গুত্ব বরণ করেছেন তাদের অনেকেই। আমার জীবন পুরোপুরি বদলে গেছে। আগে নিজের পায়ে দাঁড়াতে পারতাম, কাজ করার ক্ষমতাও ছিল। এখন প্রিয় স্ত্রী, সন্তানও নেই। আল্লাহ তাদের ক্ষমা করুন। প্রতিদিন কোরআন পড়ি, নামাজ পড়ি। আল্লাহ আমাকে ধৈর্য ধরার শক্তি দিন। শুধু তুরস্কেই সারা জাগানো সেই ভূমিকম্পে 1.5 কোটির বেশি মানুষ ভুক্তভোগী। ক্ষতিগ্রস্ত 40 লাখ ঘরবাড়ি। দুর্গত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে 20 লাখ বাসিন্দাকে। সিরিয়ার মোট জনসংখ্যার অর্ধেকই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভূমিকম্পে। বলা হচ্ছে এই ক্ষত কাটাতে দেশগুলোর কয়েক যুগ লাগতে পারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।